আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফয়সাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমানের বিরুদ্ধে সেনাবাহিনীর হুঁশিয়ারি, মুক্তিযোদ্ধারা সবসময় শ্রদ্ধা ও সম্মানের আসনে মন্তব্য। নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতীক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার, ৬.৫ বছর পর ভোট অনুষ্ঠানে ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা। বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে বললেন তারেক রহমান, যে কোনো হুমকি প্রতিহত করার আহ্বান। সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান কারাগারে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার। জেনজি রেভলিউশনে উত্তাল কাঠমান্ডুতে, সহিংসতায় নিহত ১৯, আহত ৮০ জনেরও বেশি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এবং রাজধানীর মিরপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের গাছের চারা বিতরণ, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের জনসম্পদে রূপ দেওয়ার তাগিদ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সেনাবাহিনী সুস্পষ্ট করে বলেছে, মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই ব্রিফিংয়ের চুম্বক অংশ তুলে ধরছেন তাহফুমুল ইসলাম। মুক্তিযুদ্ধের মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম, এখনও করি, ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে। এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত হয়ে সেই সিচুয়েশনটাকে, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে। সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। ইলেকশন কমিশন, আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। সো এটা একটা বিষয়। এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইন শৃঙ্খলা বাহিনীর, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে। অলরেডি সবাই করা শুরু করেছে। যদি সবাই একত্রে একসাথে আমরা কাজ করি তাহলে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা আরও ভালো হবে বলে আমরা আশা করছি। গুম কমিশনের জন্য, ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে। সো এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব। কীভাবে ইন্টারাকশন পরে পৌঁছাবে। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা এর আগেও সংবাদ মাধ্যমে আইএসপিআর মাধ্যমে জানিয়েছি, স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে
গণতন্ত্রের চর্চা হবে, এটাই আমরা চাই। এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক, এটা আমাদের সকলের আশা। রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন শহীদুল্লাহ রাজু, যাচ্ছি তার কাছে। রাজু, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আমাদের জানান। ফয়সাল, আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি, সেই টিএসসি মোড়ে, এবং শিক্ষার্থীরা কিন্তু যারা ভোটার শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কিন্তু অনেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন আছেন, এবং যারা বিশেষ করে নতুন ভোটার যারা, তারা অনেকটাই উৎসবমুখর পরিবেশে আছেন, যে তারা এক্সাইটেড যে প্রথম ভোট দেবেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কিন্তু চাচ্ছেন যে কোনোভাবেই হোক একটা ফ্রি ফেয়ার সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধপরিকর, এবং একটা সক্রিয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেন গঠিত হয়। এবং আর প্রায় কয়েক ঘন্টা পরে কিন্তু আগামীকাল সকাল ৮টায় নির্বাচন শুরু হবে, এবং এরপর যে মহেন্দ্রক্ষণ পাওয়া যাবে যে আসলে কে ভিপি হচ্ছে, কে জিএস হচ্ছে। এবং শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলে যেটা জেনেছি, প্রায় কয়েকজন, এবং এবারে যে ডাকসু নির্বাচন, এখানে ভিপি এবং জিএস পদে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি ছাত্রদলের যে সমর্থিত আবিদ, ছাত্র শিবিরের সাদিক কায়েম, জিএস প্রার্থী ছাত্র শিবিরের ফরহাদ সহ অনেকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে জেনেছি। এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অবস্থা, যেটা বলি যে এখন কিন্তু বহিরাগত প্রবেশ খুবই সীমিত করা হয়েছে, এবং অনেক চেক আপের পর কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যাচ্ছে। কিন্তু রাত 12টার পর আমি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে রাত 12টার পর বহিরাগত কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না, এবং যারা ছিল বিশেষ করে যে ছোট দোকান এরকম যারা ছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, এবং বহিরাগত কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে এলাকায় প্রবেশ করতে পারবে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আগামী রাত 8টা থেকেই কিন্তু যারা লাইসেন্সধারী অস্ত্র রয়েছে, সে অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন। সেটা এই নিষেধাজ্ঞা চলবে বুধবার বেলা 12টা পর্যন্ত, এবং বহিরাগত কিন্তু আগামীকাল এবং রাত 12টার পর থেকে কোনোভাবেই বহিরাগত তারা এই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। এবং শিক্ষার্থীরা তারা উৎসবমুখর আমেজেই আছে, এবং তারা ডাকসু। রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। 8টি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা কার্যক্রমও চলছে। ভোটের আগের দিন সাইবার আক্রমণের অভিযোগ এনে ব্যালটে জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। লাইলা নওশিনের রিপোর্ট। প্রস্তুত সবকটি বুথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষার ডাকসু নির্বাচন রাত পেরোলেই। গণঅভ্যুত্থানের পরে এবং জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচনকে ঘিরে সারা দেশের মানুষের আগ্রহ কিন্তু কম ছিল না। এবারের ডাকসু নির্বাচনে প্রায় 40,000 ভোটারের জন্য 8টি কেন্দ্রে বুথ নির্মাণ করা হয়েছে 810টি। প্রতিটি বুথেই এক সেট টেবিল চেয়ার রাখা হয়েছে। ডাকসু ও হল সংসদের জন্য করা হয়েছে ভিন্ন সাইজের ব্যালট বাক্স। সকালে সবচেয়ে বেশি 5,600 ভোটারের টিএসসি কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্র প্রধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, এই টিএসসির বাইরে 5টি আমাদের গেট আছে, সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি। ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো, যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। টিএসসি এলাকায় বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা বুথ। ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। যেখানে কোনো ছোটখাটো কোনো কিছু যদি হয়, অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা জন্য নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে গণমাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়েছেন ঢাবি উপাচার্য। এবারের নির্বাচনটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। ভারীভাবে যদি বলি তাহলে ঐতিহাসিক। এবার অনেক কিছু আমরা করছি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে ঘটেনি। ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি ভালো উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমগ্র জাতির জন্য তৈরি করতে পারব।
ফেসবুকে সাইবার আক্রমণ নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল প্রার্থীরা। বিকেলে সংবাদ সম্মেলন করেন ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। যতই চেষ্টা করুক না কেন, টাকা দিয়ে হোক, খাইয়ে হোক, এখানে যদি মনে করা হয় যে এভাবে তার ভোটারদেরকে ম্যানিপুলেট করা যাবে, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনি অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন। যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন। মঙ্গলবার সকাল 8টায় ভোট শুরু হয়ে টানা চলবে বিকাল 4টা পর্যন্ত। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী 6 শিক্ষার্থী। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক বিজয়ী। বৈঠকে 6 শিক্ষার্থীর কাছ থেকে অভিজ্ঞতা শোনেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তাদের কাছে সমস্যা সম্পর্কেও জানতে চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তাদের কথা শুনে তিনি খুবই আনন্দিত। নিজেদের উৎসাহ আগ্রহ থেকে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে আরও ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার ও অন্যরা। আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলোতে 20 বছরের কম বয়সী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি এমন শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে। ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা বলেছেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকি প্রতিহত করবে তার দল। রাহুল রায়ের রিপোর্ট। প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিভিন্ন জেলা ও সংগঠনের নেতৃত্ব নির্বাচন করছে বিএনপি। সে ধারাবাহিকতায় ঠাকুরগাঁও অনুষ্ঠিত হয়েছে জেলা সম্মেলন। সোমবার সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত চলে এই সম্মেলন, যার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব। অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়। রাজনৈতিক দলগুলোকে জনগণের সিদ্ধান্তের উপর ভরসা রাখার আহ্বান জানান তারেক রহমান। রাজনৈতিক দলগুলো তাদের মতামত, তাদের চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ না আসে গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার দলের লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আর রাষ্ট্র গঠনে 31 দফা বাস্তবায়ন করা। এটি হোক আমাদের। রাহুল রায়, চ্যানেল আই। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে এ মাসের মধ্যেই নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বিকেলে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল প্রবাসীদের ভোট প্রদান প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলাপ হয়েছে। পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এই রিপোর্টগুলো কমপ্লাই করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভিতরেই সকল রাজনৈতিক দলের ব্যাপারে, শুধু এনসিপির ব্যাপারে না, অন্য যে কয়টা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল তাদের যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে তাদের সবার ব্যাপারেই এ মাসের ভিতরেই একটি ইতিবাচক সিদ্ধান্ত দিবে।
সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর বোরাক টাওয়ার থেকে সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে আটক করে মিন্টু রোড ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। পরে মঞ্চ ৭১ ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তা রিমান্ড আবেদন না করলেও আদালতকে জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে শহীদ খানের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এগুলো যাচাই বাছাই না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আবুল আলম মোহাম্মদ শহীদ খান সে শেখ হাসিনার ব্যক্তিগত উপপ্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিড হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এই ফ্যাসিড হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন। এই অন্তর্বর্তীন সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন, তার পক্ষে কোনো আইনজীবী জামিনের প্রার্থনা করেন নাই। আমরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়েছিলাম। বিজ্ঞ আদালত আমরা আসামির পাওয়ার এবং পিটিশন রেডি করেছিলাম। ইন দ্য মিন টাইম বিজ্ঞ আদালত অর্ডার পাস করেছেন। মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে ৪ জনকে আটক করে আদালতে পাঠানোর আগে শাহবাগ থানায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আবু আলম শহীদ খানকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জেনজি রেভলিউশনে উত্তাল নেপালের কাঠমান্ডু। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন নেপাল সরকার। সোশ্যাল মিডিয়া বন্ধ ও সরকারের দুর্নীতির প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। এই আন্দোলনকে জেনজি রেভলিউশন নাম দিয়েছে বিক্ষোভকারীরা। স্থানীয় সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে তরুণেরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জল কামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় লেখক, গবেষক ও রাজনৈতিক বদরুদ্দিন উমরকে চিরবিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজের পর গুণী এই ব্যক্তিকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। জাকিয়া আক্তারের রিপোর্ট। দেশের বামধারা চিন্তা চর্চার অন্যতম স্তম্ভ, সমাজতন্ত্রের পথিকৃৎ, বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। মুক্তচিন্তার অনন্য এক ব্যক্তিত্বের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন তারা। আদর্শ এবং দর্শনের জন্য জীবন দেওয়া যায়। ওমর ভাই চলে যাওয়ার মধ্য দিয়েও আরেকবার আমাদেরকে নাড়া দিয়ে গেলেন যে আমাদেরকে কোন রাস্তা আগাতে হবে। তিনি সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। প্রগতির সংগ্রামের উজ্জ্বল বাতিঘরের এক অধ্যায় শেষ হয়েছে বলে মন্তব্য রাজনীতিবিদদের। বুদ্ধিবৃত্তিক যে জগৎ, সেই জগতে তিনি মহিরুহের ভূমিকা পালন করেছেন। ওনার চিন্তা চেতনার যারা ধারক এবং বাহক যারা আছেন, তারা সামনে এসে
জাতির যে ক্ষতি হয়েছে তা সেই ক্ষতিপূরণের চেষ্টা করবেন। তার লেখনী এবং অন্য কিছুর মধ্যে এদেশের মানুষের কাছে তিনি স্মরণীয় থাকবেন। ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিকভাবে সেটা বদরুদ্দিন উমর নিষ্ঠার সাথে করে গিয়েছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। যেদিক থেকে তাকান তিনি তরুণদের কাছে তিনি অবশ্যই একটা ভরসার স্থল। শোষক এবং শোষিতের এই দ্বন্দ্বে তিনি সবসময় শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। বাংলাদেশের মানুষের সকল মুক্তির সংগ্রামে তিনি জীবন্ত থাকবেন। আজীবন সামাজিক বিপ্লবের জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর তার জানাজার নামাজ হয়েছে। এরপর জুরাইন কবরস্থানে বদরুদ্দিন ওমরকে তার ফুপুর কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জলবায়ুর অভিঘাত মোকাবেলায় প্রায় $30 বিলিয়ন আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হলেও মাত্র $1 থেকে $1.5 বিলিয়ন তহবিল সংগ্রহ করতেই হিমশিম খেতে হয়। প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষের অবহেলা আর দায়িত্বহীনতাকে দায়ী করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে জ্ঞানের অভাব নেই, তবে গুরুত্বের অভাব প্রচণ্ড। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। গণমাধ্যম কর্মীদের জলবায়ু অর্থায়ন বিষয়ক ধারণা দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়াতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 3 দিনের প্রশিক্ষণ আয়োজন। রাজধানীর পিকেএসএফ ভবনে বিভিন্ন গণমাধ্যমের 60 জন সাংবাদিককে নিয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত কয়েক বছরে ডেঙ্গুর সংক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, বন্যার ভয়াবহতা এবং যশোরের ভবদহের জলাবদ্ধতার জন্য জলবায়ু পরিবর্তন দায়ী। ভবদহ তো ক্লাইমেট চেঞ্জের একটা বড় উদাহরণ। বাংলাদেশে এরকম কয়েক হাজার স্টোরি আছে। আমাদের মাতৃমৃত্যু বেড়ে যাচ্ছে, যদি আমি শুনেছি যে হেলথের সাথে ক্লাইমেট চেঞ্জ আছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিদেশি অর্থায়ন পেতে জটিলতার কথা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশে $30 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের জান বেরিয়ে যায়। 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের কারণে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। একটু এইসব দিকে নজর দেন, মানুষের প্রতি, মানুষের জীবনযাত্রার প্রতি, প্রকৃতির প্রতি, দেশের প্রতি। এটা না করলে কিন্তু আমরা সামনে বেশি এগিয়ে যেতে পারবো না। জলবায়ু পরিবর্তন নিয়ে তথ্য সংগ্রহের চেয়ে তথ্য বিশ্লেষণে সাংবাদিকদের বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন আলোচকরা। দেশে সচেতনতা সৃষ্টি করার জন্য আমাদের সহায়তা করেন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ধুঁকতে থাকা সভ্যতার চাকা সচল করে টেকসই অভিযাত্রা নিশ্চিতে শিশুদের যথাযথ পরিবেশ শিক্ষায় জোর দিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর মিরপুরে শিশুদের ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ডে প্রকৃতি জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের গাছের চারা বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। শিশুদের জনসম্পদে রূপ দিতে দৈনন্দিন জীবনে প্রকৃতির আরও সংযুক্তি আবশ্যক বলছেন সুধীজনরা। বিস্তারিত মোশাহিদ রনের রিপোর্টে। ক্যাপ্টেন কিকো গাব্বুসার তুতুনের বার্ডিশ শোতে ফুটে উঠেছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু রচিত বর্ণিল প্রজাপতি বইয়ের গল্প। যেখানে শিশুরা মত্ত হয় প্রকৃতি প্রেম ও সৌন্দর্যের আবগাহনে। রোজকার খেলাধুলার রুটিনের বিপরীতে নতুন নতুন গাছের সাথে পরিচয় আর চারা পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। গাছ পেয়েছি, চারা গাছ, আমরা গাছ পেয়েছি, গান হইছে, গাছ দিচ্ছে। গাছ আমাদের টেক কেয়ার করতে হবে, গাছে পানি দিবে, আকারে ফুল হবে। এই গাছটা আমরা রাখবো যত্ন করে। গাছ লাগাইলে আমাদের পরিবেশও ভালো থাকবে, আর আমরাও ভালো থাকবো, আর সবাই ভালো থাকবে। শিশুদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রাণ প্রকৃতিকে যুক্ত করার বিকল্প নেই উল্লেখ করে
পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বাধ্যবাধকতা তুলে ধরেন বিশিষ্টজনরা। গাছরা আমাদের কত কাছের একজন বন্ধু, তারা আমাদেরকে প্রোটেক্ট করে, শেল্টার দেয়। আমরা সবসময় চেষ্টা করব যে গাছদের সাথে আমরা বন্ধু হিসেবে থাকতে, তাদের টেক কেয়ার করতে এবং বৃক্ষরোপণ করতে। আজকে খেলার সাথে আবার একটু আমাদের জীবনের জন্য যে জিনিসটা দরকার সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের চারপাশে যত ধরনের প্রাণী বলি, পোকামাকড় বলি, আমাদের গাছ উদ্ভিদ বলি, সব কিছু মিলিয়ে আমাদের এই পরিবেশ প্রকৃতিতে কিন্তু তারা আমাদের চোখের আড়াল থেকে কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছে, এবং যেটা আমরা জানি না, এবং যেই জানাটা খুব জরুরি। সবুজ যদি থাকে তোমাদের চোখের জ্যোতিও ভালো থাকবে, কিন্তু তোমাদের পড়াশোনারও কিন্তু যে তোমরা যে মনোযোগ, সেই মনোযোগটাও কিন্তু ভালো থাকবে। পরিবেশ প্রকৃতি যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকব, এবং সেই ভালো থাকার কাজটি কিন্তু ছোটোবেলার থেকেই শুরু করতে হবে। তোমরা যখন এগিয়ে আসবা তখন কিন্তু আমরা কিন্তু ভাববো আসলে তো এই জিনিসটা তো আমাদের করা উচিত। আমাদের দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার, এবং আমরা যখনই আমাদের দেশটাকে ভালো রাখবো আমরাও ভালো থাকবো। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে ভবিষ্যৎ নাগরিক শিশুদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে আমাদের গাছ উপহার দিয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। প্রতিটি মণ্ডপে থাকবে আনসার সদস্য। সীমান্ত অঞ্চলে পূজা মণ্ডপের মূল নিরাপত্তায় থাকবে বিজিবি। পূজাকে ঘিরে এবার কোনো মেলা হবে না, তবে পূজা উদযাপন কমিটির অনুমতি নিয়ে দুই একটি দোকান বসতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূজা উদযাপন প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যারা দুষ্কৃতকারী তারা শুধু পূজা নয় সবসময় নাশকতার চেষ্টা চালায়, সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। এবার প্রায় 33,000 মণ্ডপে পূজা হবে বলে জানানো হয়। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। তো আমি কাউরে আইডেন্টিফাই, যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি। দুষ্কৃতিকারীকে তো কোনো দল মত বা কোনো পার্টি নেই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি। সংবাদে আবার আমন্ত্রণ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত অর্থ বছরে 32,96,700টি কন্টেইনার হ্যান্ডলিং করেছে, যা আগের বছর থেকে 6% বেশি। একই সময়ে সরকারি কোষাগারে জমা হয়েছে 2,223 কোটি 33 লাখ টাকা, যা গত অর্থ বছরের তুলনায় 21.81% বেশি। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আয় করেছে 5,227 কোটি 55 লাখ টাকা। সাংবাদিক সম্মেলনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের 1 বছরের অর্জন তুলে ধরে এই তথ্য জানানো হয়। নৌ পরিবহন খাতে অগ্রগতি, রাজস্ব আয়, অবকাঠামো উন্নয়ন ও মেরিটাইম সেক্টরের বিভিন্ন সাফল্য তুলে ধরেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। অতীতে অপ্রয়োজনীয় অনেক প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু প্রকল্প বাতিল করা হয়েছে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি এবং সমাবেশ হয়েছে। পটিয়া থানা মোড় চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু। জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, পটিয়া পৌর বিএনপি নেতা জাহিদুল হক ও অন্যরা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে। পূর্ব জেরুজালেমে নিহত হয়েছে 6 জন। ঘটনাস্থল পরিদর্শন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্তে রাজি আছে, এবার হামাসের পালা। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আকিজ ভেঞ্চার গ্রুপের উদ্যোগে ধামরায়ে উদ্বোধন হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও আধুনিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট। আকিজ ভেঞ্চার গ্রুপের এই মেগা প্রকল্পটি শুধু ব্যবসায়িক অবকাঠামোতে নয়, কর্মসংস্থান ও নিরাপদ পানীয় জল উৎপাদনে বাংলাদেশকে আঞ্চলিক নেতৃত্বের দিকে এগিয়ে নেবে। কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা তাদের হত্যা করা হয়েছে। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে বাংলাদেশ সরকারি চাকরিজীবী ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন BGEPA কর্মসূচি ও র্যালি করেছে। প্রধান অতিথি ছিলেন নিটোরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল কেনান। এদিকে দিবসটি উপলক্ষে কাকরাইলের IDEB ভবনে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এবং সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদ একটি জাতীয় সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউসুফ ও অন্যরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় শহরের নিচের বাজার, মেহেদিবাগ, গঞ্জপাড়া সহ আশপাশের 100-এরও বেশি ঘরবাড়ি ডুবে গেছে। টানা ভারী বর্ষণের পর চেঙ্গি নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুনারা সুলতানা। ক্রীড়াঙ্গনে ফিজিওথেরাপির উপর গুরুত্ব ও এর অপরিহার্য ভূমিকা তুলে ধরে বাংলাদেশে পালিত হল বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফিজিওথেরাপিস্টরা এতে অংশ নেন। ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ফেডারেশন অফ স্পোর্টস ফিজিওথেরাপি বাংলাদেশ সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। এছাড়াও খেলার মাঠে ফিজিওথেরাপিস্টের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন দেশের ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত স্পোর্টস ফিজিওথেরাপিস্টরা। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমানের বিরুদ্ধে সেনাবাহিনীর হুঁশিয়ারি। মুক্তিযোদ্ধারা সবসময় শ্রদ্ধা ও সম্মানের আসনে। মন্তব্য। নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতীক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার। 6.5 বছর পর ভোট অনুষ্ঠানের ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা। বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে না ওঠা পর্যন্ত আন্দোলন চলবে বললেন তারেক রহমান। যে কোনো হুমকি প্রতিহত করা আহ্বান। সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান কারাগারে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার। জেনজি রেভলিউশনে উত্তাল কাঠমান্ডুতে সহিংসতায় নিহত 19, আহত 80 জনেরও বেশি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এবং রাজধানীর মিরপুরে প্রকৃতি জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের গাছের চারা বিতরণ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের জনসম্পদে রূপ দেওয়ার তাগিদ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।